গুড ইভিনিং। আজকে তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে যে সিলেবাসটা আছে সেখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে একটা চ্যাপ্টার আছে। বিশদভাবে পড়ার দরকার নেই, এমসিকিউ এর জন্য যেগুলো প্রয়োজন আছে আজকে সেগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, তো এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করব। তবে একটা কথা বলি, অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড বলো, এস আর ইন্ড এস না জানলে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে খুব ভালো মার্কস পাওয়াটা খুব টাফ। তো এসো আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি জিনিস আমরা কনসেপ্টটা একটু আন্ডারস্ট্যান্ডিং করব, তার সাথে কি কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে সেইগুলো বলবো। ঠিক আছে, আর তারপরে আমরা চেষ্টা করব 100টা এমসিকিউ আলোচনা করার, যদি না হয় অ্যাটলিস্ট 50টা এমসিকিউ এর উপর আলোচনা করব। তো এটাতে প্রথম যেটা আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিনিসটা তোমরা জানো, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা বলি আমরা, গ্যাপ। ঠিক আছে, জেনারেলি একটা প্রিন্সিপাল রেফার টু এ কমন সেট অফ অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলছি, অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং করবো কিভাবে, কিসের ভিত্তিতে, কি স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে চলবো। ঠিক আছে, তার প্রসিডিওর কি হবে, বিজনেস যে রিপোর্টিং করবো, আপনার ব্যালেন্স শিট তৈরি করবো, ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করবো, কিসের ভিত্তিতে করবো, সারা ভারতবর্ষব্যাপী বলো, সারা বিশ্ব জুড়েই বলো, যদি একটা স্ট্যান্ডার্ড না থাকে তাহলে কিন্তু নিজের খুশি মতো অ্যাকাউন্ট তৈরি করবে, যেখানে এটা কম্পারেবিলিটি বলো, কনসিস্টেন্সি বলো, এগুলো ঠিকঠাক হবে না। তাহলে এই আমাদের বিষয়টা কিন্তু গ্যাপ, এটাই হচ্ছে গ্যাপ। আমাদের ইন্ডিয়াতে দু ধরনের গ্যাপ আছে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা আছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে তোমার এস, একটা তো আমরা এস বলি, আরেকটা বলি ইন এস। তাহলে এই দুটো জিনিস হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আমরা কিভাবে কোন স্ট্যান্ডার্ড মেনটেন করব, কি প্রসিডিওর মেনটেন করব, যার ফলে আমাদের সারা ভারতবর্ষব্যাপী বলো, সারা বিশ্বব্যাপী বলো, হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা আমরা যেটা বলি, সেটা হচ্ছে, যেটা বলি সংক্ষেপে একটু বলিনি, এখানটা দেখো একটা কোড লিখছি, ডক্টর আর এম পি, এটা মনে রাখার জন্য লিখছি, জাস্ট আমার তোমার সকলের এটা মনে রাখুন। আর এম পি মানে দেখো, ডক্টর রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার, সমস্ত ডাক্তারের এমবিবিএস বলো, এমডি বলো, তাদের একটা থাকে। তো এটা কি, রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। রিকগনিশন কিসের, কিসের রিকগনিশন, ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন, ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন, ইএনটি। কিসের মেজারমেন্ট, ট্রানজেকশন অ্যান্ড ইভেন্ট। কিসের প্রেজেন্টেশন, ট্রানজেকশন অ্যান্ড ইভেন্ট। ঠিক আছে, সিমিলারলি ডিসক্লোজার কিসের, যেহেতু আমার ইভেন্ট বা ট্রানজেকশন, তাদের ডিসক্লোজার, কি কি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে এই যে আমরা যে জিনিসগুলো ডিল করি অ্যাকাউন্টিং এর জন্য, এই চারটা জিনিস, রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, এই চারটা জিনিসকে ডিল করার জন্যই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, একটা হচ্ছে রিটেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে একটা কি রিটেন, বলতে পারো পলিসি ডকুমেন্ট, পলিসি ডকুমেন্ট, রিটেন পলিসি ডকুমেন্ট বলে, ডকুমেন্ট। কে তৈরি করেছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দায়িত্ব কার। আমি জাস্ট
এই ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, তারপর বিভিন্ন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো বলি। কে তৈরি করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? এই যে এস, এটার ফর্মুলেশন করে আইসিএআই। ইন্ডিয়াসও কে করেছে? আইসিএআই। ঠিক আছে, কিন্তু এই দুটোর মধ্যে এস এবং ইন্ডিয়াস এর মধ্যে তফাৎ আছে। সেই তফাৎটা কি? ধরো এস একটা হচ্ছে কোম্পানি আছে, মানে কর্পোরেট আর কি, আর হচ্ছে নন কর্পোরেট আছে। কোম্পানির জন্য যে এসটা হবে সেটা কিন্তু এমসিএ নোটিফিকেশন করে। এমসিএ, মিনিস্ট্রি অফ, হ্যাঁ, আমাদের কমার্শিয়াল, তোমার কর্পোরেট অ্যাফেয়ার যেটা আছে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। আর যেটা নন কর্পোরেটের আছে সেটা অনলি আইসিআই করে, আইসিএআই, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার আইসিআই সেটা করে। এই ইন্ডেক্সটা কিন্তু অনেক বড়। এটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে আইএফআরএস থেকে আমরা কি করেছি? কনভার্জন করেছি। আইএফআরএস থেকে আমরা কনভার্জন করেছি, কনভার্জন, সিওএন ভিআর জিএনসি, কনভার্জেন্স করেছি। কনভার্জেন্স মানে কি? নট অ্যাডাপশন 100%, নট ফুললি অ্যাডাপ্টেড। আইএফআরএস থেকে আমরা কমপ্লিটলি সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে নিয়ে আমরা ইন্ডিয়াস থেকে তৈরি করেছি। আইএফআরএস থেকে, আইএফআরএস থেকে আমাদের কি তৈরি হয়েছে? আইএফআরএস ক্রস বর্ডার ট্রেডিং করার জন্য। আইএফআরএস থেকে আমরা কি তৈরি করেছি? ইন্ড এস তৈরি করেছি। এর জাস্ট আমি রাতে একটু করে নিচ্ছি, তারপর তোমাদের বলি। ইন্ড এস তৈরি করেছি। এখান থেকে এটা কিন্তু আমরা 100% নিয়ে নিই, ধরে রাখো আমরা 80% নিয়েছি, হ্যাঁ, 20% আমরা বাদ দিয়েছি, আবার নিচের মন থেকে 20% ঢুকিয়েছি, তবে আমরা 100% হয়েছে। তাই না? এই 20% বাদ ডেভিয়েশন করেছি আমরা, সেই ডেভিয়েশনটাকে বলা হয় কার্ভস আউট। হ্যাঁ, আমাদের, হ্যাঁ, কার্ভ আউট, ডেভিয়েশন করেছি, অর্থাৎ যেটা আইএফআরএস মধ্যে ছিল সেটাতে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমিক্যাল যে কন্ডিশন আছে সারা ভারতবর্ষ ব্যাপী, তার সেটাকে খাপ খাওয়ানোর জন্য সেই 20% আমাদেরকে বাদ দিতে হয়েছে। আবার কিছু জিনিস আছে এডিশনাল ইনফরমেশন, এডিশনাল গাইডেন্স আমরা নিয়েছি, সেটাকে আমরা বলি কার্ভস ইন, যেটা আমার এডিশনাল গাইডেন্স। CUR কার্ভিন, আই ডবল এম, কার্ভিন। এটা হচ্ছে এডিশনাল গাইডেন্স দিয়েছি, অর্থাৎ আমরা কিছু এক্সট্রা জিনিস ওখানে দিয়েছি। টোটাল 100% ফুললি আমরা আইফারেসটা কি জিনিস? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড সারা বিশ্বব্যাপী 180টা দেশে কার্যকরী আছে। সেখান থেকে আমরা এইটাকে ইন্টারন্যাশনাল, আমাদের বিজনেস করতে গেলে, কোম্পানিগুলো বিজনেস করতে গেলে, লোন নিতে গেলে, ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে, ক্রস বর্ডার বিজনেস করতে গেলে আইফারেস তোমার দরকার। ঠিক আছে, তো এই জন্য কিন্তু তাহলে আমরা জানতে পারলাম এস আর ইন্ডেস। এসটা করেছে কে? আইসিআই। ইন্ডেস কে করেছে? আইসিআই করেছে। আইসিআই কি করে? একটা নোটিফিকেশন করেছে কর্পোরেশনের জন্য, নন কর্পোরেটের জন্য, আর কোম্পানিগুলোর জন্য নোটিফিকেশন করে এমসিএ করেছে। আর ইন্ডেসটা এমসিএ করেছে, মানে এমসিএ উইথ কনসালটেশন উইথ তোমার হচ্ছে ন্যাপটা। নিচের দিকে আসে, দেখো আলোচনা করি আমরা। আমি যেটা বললাম কি জন্য দরকার, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর রিটেন পলিসি ডকুমেন্ট, যেটা আমি বলছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিটেন পলিসি ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট উইথ দ্য সাপোর্ট অফ দ্য আদার রেগুলেটরি বডিজ। সে আদার রেগুলেটরি বডিগুলো কারা? এই যে আদার কথাটা, রেগুলেটরি বডিজ কে আছে? এখানে ন্যাপরা আছে, হ্যাঁ,
আরেকটা তোমার আরেকটা হচ্ছে আইসিএ আছে, ন্যাপরা, NFRA। এটা ফুল ফর্মটা মনে রাখবে, ন্যাপরা জিনিসটা কি, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি। আরেকটা হচ্ছে তোমার আছে কি বলে আইসিএআই, ঠিক আছে। ফলোইং অ্যাসপেক্ট রিকগনিশন যেটা বললাম, ডক্টর RMP ডিসক্লোজার, ডক্টর RMP অর্থাৎ রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন, ডিসক্লোজার। রিকগনিশন মানে কি, আমরা যে রেভিনিউ রিকগনিশন করব সেটা কখন করব, আমরা যে মেজারমেন্ট করব সেটা কত অ্যামাউন্টে করব, মানিটারি ভ্যালুয়েশনটা কত হবে, প্রেজেন্টেশন কোথায় কিভাবে করব, ঠিক আছে। প্রেজেন্টেশনটা ব্যালেন্স শিটে, পিএলএ, রিপোর্টে, তোমার শোষিতে, জার্নালে, অ্যাকাউন্টসে, লেজারে কোথায় কিভাবে আমরা প্রেজেন্টেশনটা কোথায় কিভাবে করবো, নোটস অ্যাকাউন্টে কোথায় কিভাবে প্রেজেন্টেশন করা, আর কি কি ডিসক্লোজার দেবো, এই চারটা বিষয় নিয়ে কিন্তু তোমার আমার কি করে এই অ্যাসপেক্ট হচ্ছে চারটা অ্যাসপেক্ট অফ অ্যাকাউন্টিং ট্রানজাকশন, এই চারটা, ঠিক আছে। তারপর চলে আসি, দেখো এই চারটা ডিলস উইথ করে কি, স্ট্যান্ডার্ড ডিলস উইথ সেই চারটা জিনিস, রিকগনিশন অফ ইভেন্ট ট্রানজাকশন ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মেজারমেন্ট অফ দিস ট্রানজাকশন এন্ড ইভেন্ট, ঠিক আছে। দিস ট্রানজাকশন ইভেন্ট, দেখা এখানে ট্রানজাকশনটা আগে আছে, এখানে ইভেন্টটা পরে আছে, ইভেন্ট ট্রানজাকশন, প্রেজেন্টেশন অফ দিস ট্রানজাকশন এন্ড ইভেন্ট, আর ডিসক্লোজার রিলেটিং টু দিস ট্রানজাকশন এন্ড ইভেন্ট। এইটা ছিল আমাদের চারটা একটা অ্যাসপেক্ট বা আমরা যেটা নিয়ে ডিল করি। এরপর আমরা দেখব যে কি কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের আছে, সেই আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আমরা দেখব। প্রথমে বলে দিই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করতে গেলে আমাদের কি কি স্টেপ কি আছে, সেটিং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটিং প্রসেসটা কি আছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটিং প্রসেস হচ্ছে, এক নম্বর হচ্ছে কি, যে কোনো ধরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রথম করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে তৈরি করে, আইসিআই। একটা আমার মেন গ্রুপটা হচ্ছে কি, মেন অর্গানাইজেশনটা হচ্ছে আইসিআই, ঠিক আছে, আইসিআই। এর মধ্যে একটা বোর্ড আছে, তার নাম হচ্ছে ASB, ঠিক আছে। এখান থেকে একটা গ্রুপ তৈরি করা হয়, স্টাডি গ্রুপ, এটাকে বলা হয় নেক্সট গ্রুপ হয় একটা স্টাডি গ্রুপ। হ্যাঁ, স্টাডি গ্রুপ কি করে, স্টাডি গ্রুপ যে ফিল্ডে, যে এরিয়াতে, একটা এরিয়া চুজ করা হবে যে আমার কোন এরিয়াতে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা হবে। এবং এরিয়া বলতে গেলে সাবজেক্ট, কোন সাবজেক্টের মধ্যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হবে। যেমন ধরো একটা সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং নাম্বার 1 হচ্ছে ডিসক্লোজার, ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 হচ্ছে তো ইনভেন্টরি ভ্যালুয়েশন অফ ইন্টারেস্ট। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 হচ্ছে তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে এই যে বিভিন্ন সাবজেক্টগুলো আমি বলছি, সে প্রথম একটা সাবজেক্ট চুজ করতে হবে। সাবজেক্ট চুজ করার পরে একটা এসপি থেকে স্টাডি গ্রুপ হবে। সেই স্টাডি গ্রুপ কি করবে, একটা ড্রাফট তৈরি করবে। হ্যাঁ, স্টাডি গ্রুপটা ড্রাফট তৈরি করবে। ড্রাফট তৈরি করার পরে সেই ড্রাফটটাকে কি করবে, সার্কুলেশন করে দেবে। সেই ড্রাফটটাকে সার্কুলেশন করে দেবে। সার্কুলেশন কোথায় করবে, সার্কুলেশন কোথায় করবে, এই সকল বডিগুলোতে। হ্যাঁ, নেমলি এই সকল বডিগুলোতে, এই যে অ্যাসোসিয়েশন আছে, সিআইআই আছে, এফআইসিসিআই আছে, তারপর হচ্ছে তোমার আরো ধরো সিবিডিটি আছে, সিবিডিটি আছে, সিবিডিটি আছে, এদেরকে তোমার কমিউনিকেট করে দেবে। এদের সাথে ডিসকাশন আলোচনা করে এদের সাথে ফিডব্যাক নেবে। ফিডব্যাক নেওয়ার পরে তার মধ্যে আবার একটা ড্রাফট তৈরি করবে। এই যে ড্রাফটটা তৈরি হবে সেই ড্রাফটের নাম হচ্ছে এক্সপোজার ড্রাফট। এই ড্রাফটের নাম হচ্ছে এক্সপোজার ড্রাফট। এক্সপোজার ড্রাফট তৈরি করবে, মানে যখন প্রথম সার্কুলারটা হল, তারপর যে ড্রাফটটা তৈরি হলো এক্সপোজার ড্রাফট। এই এক্সপোজার ড্রাফটটাকে ওরা আবার সার্কুলেশন করে দেবে। কোথায় করে দেবে, পাবলিকের জন্য। সার্কুলেশন ফর পাবলিক কমেন্ট, পাবলিক কমেন্টের জন্য সার্কুলেশন করে দেবে। পাবলিক কমেন্ট যখন চলে আসবে, সেগুলোকে কনসিডার করার পরে সেগুলো কনসিডার করে আইসিআই কে দিবে, আইসিএআই কে সাবমিট করবে রিপোর্ট, ঠিক আছে। আইসিআই সাবমিট করার পর আইসিআই কি করবে, আইসিআই ওটাকে যদি মনে করে যে এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে, কিছু আছে, আইসিআই তো অনেক বড় গ্রুপ আছে, হ্যাঁ,
তারা তারা আবার সেটাকে তোমার এএসবির কাছে ব্যাক করতে পারে। এএসবির কাছে ব্যাক করা মানে ওই স্টাডি গ্রুপের কাছে ব্যাক করা। হ্যাঁ, যদি না ব্যাক করে থাই যদি অ্যাপ্রুভ করে দেয়, তখন এই আইসিএআই একটা আইসিআই কি করবে, এটাকে ন্যাফরার কাছে পাঠাবে। এনে পারে, এই যে ন্যাফরা, ন্যাফরার কাছে পাঠাবে। ন্যাফরা রেকমেন্ড করবে কাকে, এমসিএ কে। এমসিএ সেটা কি করবে, এটাকে তোমার অ্যাপ্লিকেবল করবে সমস্ত কোম্পানি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে সেট একবারে তোমার সেটগুলো দেখানো। প্রথম স্টেপ আইডেন্টিফিকেশন অফ এরিয়াস। এরিয়াস ইউজ হলো ফর্মুলেশন অফ এস এর জন্য। এস তৈরি হবে, তার জন্য ফর্মুলেশন এরিয়াস, ব্রড এরিয়াস ইউজ করতে হবে। 2 নম্বর কি করতে হবে, একটা স্টাডি গ্রুপ কনস্টিটিউশন করতে হবে। কোথা থেকে গ্রুপটা হবে, এএসবি করবে গ্রুপটা। ঠিক আছে। 3 নম্বর কি আছে, 3 নম্বর বলেছিলাম যে একটা ড্রাফট তৈরি করবে, সেটা সার্কুলেশন করে দেবে এদের মধ্যে। হ্যাঁ, সিবিডিটি, সেবি, স্কোপ, হ্যাঁ, এই যে স্ট্যান্ডিং কনফারেন্স অফ পাবলিক এন্টারপ্রাইজ, সিএজি, এদের মধ্যে এগুলোকে সার্কুলেশন করে দেবে। তারপর ওদের থেকে যে বিভিন্ন রকম যে ইয়েটা আসবে, ভিউজ গুলো আসবে, সেই ভিউজ গুলোকে বিভিন্ন ডিফারেন্ট বডির ভিউজ গুলোকে কনসিডার করা হবে বা অ্যাসাইনমেন্ট করা হবে। হ্যাঁ, ঠিক আছে। তার প্রপোজ অ্যাকাউন্টিং তার ড্রাফটের মধ্যে ইনক্লুড বা এক্সক্লুড কিছু একটা করবে। ঠিক আছে। তারপর সেটা ফাইনালাইজেশন একটা করবে, যেটাকে আমরা এক্সপোজার ড্রাফট বলি। আবার এই এক্সপোজার ড্রাফটটাকে আবার পাবলিক কমেন্টের জন্য, কমেন্ট রিসিভ অফ এক্সপোজার ড্রাফট পাবলিকের জন্য সেন্ড করে দেবে, মানে ওয়েবসাইটে তুলে দেবে। এটা হচ্ছে পাবলিক কমেন্টের জন্য, জেনারেল পাবলিকের জন্য তুলে দেবে। পাবলিক কমেন্ট চলে আসার পরে এটা তোমার হয়ে যাবে মডিফিকেশন হবে ড্রাফটটা, যদি প্রয়োজন মনে করে। তারপর সেটা ইস্যু করবে। তারপর সেটা 8 নম্বর যে সেটটা হচ্ছে ইস্যু করবে। ঠিক আছে। তাহলে এই যে ইস্যু করবে, দেখো সারা আমাদের যে ভারতবর্ষের যত কোম্পানিগুলো আছে, তাদের সেইগুলোকে ইন জেনারেল আমি বলছি, অনেকগুলোই ভাগে ভাগ করা হয়, অনেকগুলোই এদের ভাগ আছে। তার মধ্যে তোর দুটি ভাগ, একটা হচ্ছে 250 কোটি টাকা পর্যন্ত, আপ টু 250 crore, যারা বিজনেস করে বা টার্ন ওভার করে। হ্যাঁ, যাদের টার্ন ওভার 250 কোটি টাকা পর্যন্ত, অনলি এস, এরা এই যে এসটা ব্যবহার করবে সেটা আইসিএআই পাবলিশ করবে। ঠিক আছে, আইসিআই করবে, নোটিফিকেশন করবে কি আইসিআই, এটা করবে আইসিএআই। যাদের মোর দেন 250 crore আছে, ঠিক আছে, 250 crore, হ্যাঁ, তারা যে সকল কোম্পানিগুলো আছে, ঠিক আছে, তাদের করবে আইসিআই এর তৈরি করে দেবে, সেটা নোটিফিকেশন করবে কি এমসি। এটা এস এর ক্ষেত্রে বললাম, ইন্ডেস এর ক্ষেত্রে আলাদা। ঠিক আছে। দেখো একে ছক করে লিখে দিয়েছে এখানটাতে, এরিয়া, হ্যাঁ, করে নাম্বার, আইডেন্টিফিকেশন অফ এরিয়াস, কনস্টিটিউশন অফ দি স্টাডি গ্রুপ, preparation of draft and its circulation, ascertainment of views of different bodies on draft, finalization of exposure draft, the comment received on exposure draft, হ্যাঁ, modification of the draft, ঠিক আছে। তারপর ইস্যু অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইস্যু হয়ে গেল। এরপর চলে এসো আমাদের কিছু আরো কিছু শব্দ আছে, সেটা আমরা জেনে নিই। কতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে আমাদের জানো, টোটাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে 29টা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 29, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 29 তৈরি করা হয়েছিল। প্রথম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে এএসবি বললাম, সেই তো তৈরি করেছিল। কত সালে এএসবিটা তৈরি হয়েছিল? 1977 এএসবি। হ্যাঁ, এই প্রথম অ্যাকাউন্টে AS1টা তৈরি করে, তৈরি বলতে ফর্মুলেশন করে, হ্যাঁ, 1979। আমাদের অত্যাবধি টোটাল হয়েছে তোমার 33টা। ঠিক আছে, কিন্তু 1 থেকে 29 পর্যন্ত আমাদের কোম্পানি বা কর্পোরেশন গুলো আছে, আর তোমার 30 থেকে 33 পর্যন্ত ছিল ব্যাংকিং সেক্টরের জন্য ছিল। এগুলো কিন্তু চালু হয়নি, এগুলো কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি, আরবিআই এর অবজেকশনের জন্য এগুলো চালু হয়নি। এই 1 থেকে 29-এর মধ্যে 6 এবং 8 নেই।
নেই কেন? এইগুলোকে 6টাকে 10-এর মধ্যে, এটা ডেপ্রিসিয়েশন, 6টা ডেপ্রিসিয়েশন সংক্রান্ত ছিল, আর এটা তোমার ইনটেনজিবল অ্যাসেট সংক্রান্ত ছিল। এই দুটোকে অন্য জায়গায় মার্জ করে, ডিলিট করা হয়নি, এই 6টা 10-এর সাথে মার্জ হয়ে গেছে, পিপির সাথে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, আর এটা 26-এর সাথে মার্জ হয়ে গেছে। এটা এখানে তাই লেখা আছে, ঠিক আছে। তার মানে আমার দুটো যখন নেই, 1 থেকে 29, তার মানে আমার ইফেক্টিভলি কটা আছে? 27টা আছে। দু হাজার ষোলো থেকে অনেক কিছু মডিফিকেশন হয়েছিল, মডিফিকেশন 2016, ওটা অত আমার দরকার নেই। 2020-তে যতগুলো আপডেট হয়েছে সেগুলো। এরপর আমরা এই ইয়ারগুলো আমরা পড়বো না, কখন কোনটা তৈরি হয়েছে। ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসিস 1 নম্বর, এখানে আমরা ডেট অফ অ্যাপ্লিকেবিলিটি এখানে লেখা আছে 1/4/93, কিন্তু এটা তৈরি হয়েছিল বললাম 1979, ঠিক আছে। 2 নম্বর কি? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ। 3 নম্বর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। এইখানে সমস্ত একটা মনে রাখবে, এটা ডিটেলস একটা অনেক বড় বড় চ্যাপ্টার লেগে, এক একটা সিএ ইন্টারের সমস্ত চ্যাপ্টার গুলো এক একটা চ্যাপ্টার হিসেবে আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কিভাবে তোমার ক্যাশ ফ্লো, কটা মেথড আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদের কি কি পদ্ধতি মেনে করতে হবে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, ইনভেস্ট কি হবে আমরা যেটা জানি, কস্ট অর এনআরভি, হুইচ আর ইজ লোয়ার, এটা আমরা প্রুডেন্ট কনসেপ্ট, এনআরভি আমরা যে প্রুডেন্ট কনসেপ্টে করি, তার মেথড গুলো কি আছে এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে 4 নম্বর কন্টিনজেন্সিস অ্যান্ড ইভেন্টস অকারিং আফটার ব্যালেন্স শিট ডেট, ঠিক আছে। মানে কোনো ঘটনা ব্যালেন্স শিট ডেটের পরে ঘটলো, 31 দিনের পরে ঘটলো, হ্যাঁ, মানে তো তোমার জানুয়ারিতে, এপ্রিল মেতে ঘটলো, তাহলে তার ব্যালেন্স শিটে ইফেক্ট কেমন হবে? মানে ধরো ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হয়নি, ফাইনাল অ্যাকাউন্ট তার মার্চ মাস শেষে গেলে ফাইনাল অ্যাকাউন্ট তো তৈরি হয়ে যায় না, সেটা তৈরি হতে আরো 1-2 মাস চলে যায়, তারপরে সেটাকে অডিট হয়, তারপর সেটা তোমার কি বলে ওটা, এজিএম এ তোলা হয়, ঠিক আছে। তার সেই মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে, তখন এই কন্টিনজেন্সিস এন্ড ইভেন্ট গুলোর কি ইফেক্ট পড়বে ব্যালেন্স শিটের সাথে। 5 নম্বর হচ্ছে নেট প্রফিট অর লস ফর দ্য পিরিয়ড, ফর দ্য পিরিয়ড বলতে কারেন্ট ইয়ার, হ্যাঁ। পিরিয়ড আইটেম, এখানে কিন্তু আছে আইটেম আছে, যদি কখনো চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি, ধরো কোনো একটা কোম্পানি তার বলা আছে যে তোমাকে অ্যাকাউন্টিং পলিসিগুলোকে কনসিস্টেন্সি রাখতে হবে, মানে স্থায়ী রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু কোনো কারণে যদি আইনের সাথে, আইনের মাধ্যমে যদি পরিবর্তন করতে হলো, যেন কোনো কোম্পানি যদি WDB থেকে এসএলএম করলো, মানে ডেপ্রিসিয়েশনটাকে, ক্যালকুলেশন মেথডটাকে এসএলএম করলো, তাহলে সেই পদ্ধতির জন্য তার নেট প্রফিটে কি, নেট প্রফিটের লসে কি ইফেক্ট পড়বে, তোমার পিরিয়ড আইটেমে কি ইফেক্ট করবে, এইটা চেঞ্জ করার জন্য তার যে, আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম 1000 এক্সাম্পল আছে, সেগুলো এখানে দেওয়া আছে। 7 নম্বর হচ্ছে কি, এখানে 6টা নেই, 6টা বললাম 10-এ চলে গেছে, 6টা চলে গেছে 10-এ, পিপিএতে ঢুকে গেছে, এখানে প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টে চলে গেছে, ডেপ্রিসিয়েশন ছিল। কনস্ট্রাকশন কন্ট্রাক্ট হচ্ছে তোমার, কনস্ট্রাকশন কন্ট্রাক্টে সম্পূর্ণ একটা আলাদা অ্যাকাউন্টিং তৈরি করা হয়। তোমরা জানো যে যারা একটা ব্রিজ তৈরি করছে, কোনো কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, সেই ব্রিজটা তৈরি করতে 3 বছর সময় লাগবে, হ্যাঁ। তাহলে এই কন্ট্রাক্টর কি করবে, এখানে একটা খরচা, ধরো 50 কোটি টাকার একটা ব্রিজ তৈরি করছে, তাহলে কোম্পানি বা কন্ট্রাক্টর এখানে একটা খরচা করবে, তাহলে এখানে খরচা করার সাথে সাথে ও টাকাও পাবে, হ্যাঁ। এখানে সে ধরো এটা এটা 50 কোটি টাকা, এখানে ওটা এটাতে 12 কোটি টাকা খরচা করলো, 12 কোটি টাকা খরচা করলো, 15 কোটি টাকা পেলো। এখানে সে আরো 20 কোটি টাকা খরচা করলো, এখানে আরো 15 কোটি টাকা পেলো। এখানে ও আরো বাকি টাকাটা খরচা করলো, 18 কোটি টাকা খরচা করলো, এখানে আরো 20 কোটি টাকা পেলো। এই যে পাচ্ছে, ও খরচা করছে পাচ্ছে, তাহলে এখানে যে রেভিনিউ রিকগনিশনটা হচ্ছে, তার লস কত পার্সেন্ট, এখানে ধরো এখানে তার কাজ হয়েছিল ধরো 20%, এখানে কাজ হয়ে গেল তার, ধরো যত, আমি সেই এক্সাম্পল বললাম, এখানে 60% কাজ হয়ে গেছে, এখানে 100% কাজ হয়ে গেছে। তাহলে আমার এই যে অ্যাকাউন্টিংটা আছে কিভাবে হবে, সেটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। রেভিনিউ রিকগনিশন হচ্ছে, দেখো কিনা 8 নম্বরটা নেই, 8 নম্বরটা চলে গেছে তোমার 26-এ, ঠিক আছে। 9 হচ্ছে রেভিনিউ রিকগনিশন, হ্যাঁ। রেভিনিউটা কখন আমি রিকগনাইজ করব, হ্যাঁ। ধরো তুমি কাউকে ইনস্টলমেন্টে একটা মাল বিক্রি করে,
বা কোনো কন্ডিশনে একটা মাল বিক্রি করে আমাকে দোকানদারের কাছ থেকে আমি 1 লক্ষ টাকার ও বললো তুমি মালটা নিয়ে যাও, আমাকে 10 দিন পর টাকা দিয়ে কোনো আমার অসুবিধা নেই। তোমার যদি তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি 10 দিন পর আমাকে রিটার্ন দিয়ে দিতে পারো, ঠিক আছে? তোমার যদি 10 দিন পর পছন্দ না তুমি রিটার্ন দিয়ে দিতে পারো। তাহলে সেই সেই এই যে 1 লাখ টাকা রেভিনিউটা কখন সে রিকগনাইজ করবে, তাই না? এই যে ইনস্টলমেন্টে ও মালটা দিচ্ছে সেই ইনস্টলমেন্ট অনুসারে কখন সে রিকগনাইজ করবে, কিভাবে তার অ্যাকাউন্টিং হবে, সমস্ত রেভিনিউ রেকগনিশন আছে। প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট বুঝতে পারছো, ল্যান্ড বিল্ডিং ফার্নিচার যা কিছু আছে আসবাবপত্র এখানে একটা কোম্পানি সমস্ত এই 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 সিস্টেম আছে, ডেপ্রিসিয়েশন সব। এর হচ্ছে দ্য ইফেক্ট অফ এক্সচেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রেটস, ঠিক আছে? তাহলে অনেক কোম্পানি বিদেশ থেকে লোন নেয়। হ্যাঁ, বর্তমানে তো ভারতবর্ষে রেট অফ ইন্টারেস্ট খুব বেশি হাই রেট, 10 থেকে ধরো 12% ইন্টারেস্ট, কথা বলছি। আর বিদেশে যদি যায় তখন আমি হয়তো 6% 7% ইন্টারেস্ট পেতে পারি। তাহলে আমি যদি বিদেশ থেকে গেলাম তাহলে ডলারে নিতে হবে, আর ফরেন কারেন্সির ওপর করতে সেটা হবে চেঞ্জেবল। তাহলে চেঞ্জ হয়ে গেলে তার ব্যালেন্স শিটে কি ইফেক্ট পড়ে। আমি যখন জুলাই মাসে লোনটা নিয়েছিলাম তখন ছিল $1 টাকা ছিল 89, এখন আবার যখন আমি মার্চ মাসে ব্যালেন্স শিট করছি তখন সেটা হচ্ছে 93। এই যে ডিফারেন্সটা হলো, তার সাথে যে অ্যাকাউন্টিংটা হবে, তার ফরেন ট্রেড এক্সচেঞ্জের যে আমার ইফেক্টটা পড়বে, সে তার যে অ্যাকাউন্টিং পদ্ধতি এখানে দেওয়া আছে, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্রান্ট, 12 নম্বর। এস হচ্ছে 12। গভর্নমেন্ট কি করে, অনেক সময় অনেক অর্গানাইজেশনকে অনেক গভর্নমেন্ট অনেক সময় দেশের সুবিধার জন্য, নাগরিকদের সুবিধার জন্য কোনো কোনো কোম্পানিকে গ্রান্ট দেয়। আর গ্রান্ট দিলে কিন্তু শর্ত সাপেক্ষে দেয়, শর্ত ছাড়া কোনো গ্রান্ট হয় না। তো শর্ত যদি পূরণ না করে তার জন্য কিন্তু তার যে তোমার ফাইন আছে, বা ধরো তোমার অ্যামাউন্ট ব্যাক করে নিয়ে নেয়, সেই সমস্ত অ্যাকাউন্টিং কনসেপ্ট এখানে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের বুঝতে হচ্ছে অনেক কোম্পানি, যারা ইনভেস্টমেন্ট কোম্পানি হোক বা না হোক, তারা অনেক জায়গায় শেয়ারে ইনভেস্ট করে, বন্ডে ইনভেস্ট করে, তাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি হবে সেটা বলা আছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামালগেমেশন। মানে অ্যামালগেমেশন মানে অন্য কোনো কোম্পানি পারচেস করলো, টেক ওভার করলো, ঠিক আছে, মার্জার হয়ে গেল, এসব। এরপর হচ্ছে এমপ্লয়ি বেনিফিট, 15 হচ্ছে এমপ্লয়ি বেনিফিট, এগুলো মনে রাখো। এমপ্লয়ি বেনিফিট হচ্ছে 15। এমপ্লয়ি বেনিফিট বলতে তোমরা দেখে লং টার্ম লাইবিলিটিস, তাই না? তাদেরকে গ্র্যাচুইটি দিতে হয়, পিএফ দিতে হয় এমপ্লয়িদেরকে। তাদের জন্য যে বেনিফিট, একটা মোটামুটি ধরো একটা কোম্পানি তো দীর্ঘদিন ধরে চলে, একটা একটা সময়ে তার হয়তো 200 এমপ্লয়ি আছে, ঠিক আছে? তাহলে সে প্রত্যেক মাসে কিন্তু রিটায়ারমেন্ট তার করছে, তার কিন্তু একটা লং টার্ম বেনিফিট দেওয়ার জন্য তার কিন্তু ইয়েতে লাইবিলিটি এখানে প্রভিশন রাখতে হয়। সেখানে লং টার্ম লাইবিলিটিস বলে একটা হেড আছে, ঠিক আছে? সেখানে তো আমার এমপ্লয়ি বেনিফিটে আমরা টাকা এখানে রাখতে পারি, প্রভিশন করে রাখবো। হ্যাঁ, হঠাৎ কেউ মরেও যেতে পারে, তাদেরকে এক্সট্রা টাকা দিতে হয়। অনেক সময় যদি হার্ড অন ডিউটি হয়, হ্যাঁ, টাকা দিতে হয়। পিএফ আছে, গ্র্যাচুইটি আছে, ঠিক আছে? এরপর হচ্ছে বরোইং কস্ট, 16 হচ্ছে বরোইং কস্ট, টাকা লোন নিলে তার অ্যাকাউন্ট, ঠিক আছে? 17 হচ্ছে সেগমেন্ট রিপোর্টিং। সেগমেন্ট রিপোর্টিং মানে কি? সেগমেন্ট রিপোর্টিং মানে হচ্ছে ধরো আইটিসি। আইটিসি একটা অনেক বড় কোম্পানি। এই আইটিসিটা তো একটা প্রোডাক্ট নেই, বহু প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর সেই রিপোর্টিং তৈরি করতে পারে। আইটিসি মূলত যে আইটিসি সবচেয়ে বেশি রেভিনিউ আর্নিং করে সিগারেট থেকে। আইটিসি যেটা সবচেয়ে করে সিগারেট থেকে করে, সিগারেট থেকে সবচেয়ে বেশি আর্নিং করে। এর আইটি সেক্টর আছে। এ আবার অন্য অন্য ফাস্ট ফুডও বিক্রি করে, ঠিক আছে, আটাও বিক্রি করে, লবণও বিক্রি করে। প্রত্যেকটা প্রোডাক্ট আইটির উপর সে সেগমেন্ট রিপোর্টিং করতে পারে। অথবা এরা কিন্তু জিওগ্রাফিক্যালি এরাতে সেগমেন্ট রিপোর্টিং করা যায়, ঠিক আছে? তার বিভিন্ন নিয়ম কানুন যেগুলো আছে সেগমেন্ট রিপোর্টে দেওয়া আছে। রিলেটেড পার্টির ডিসক্লোজার, হ্যাঁ, 18 হচ্ছে তোমার রিলেটেড পার্টি, এই নাম্বারের সাথে এইটা মনে রাখবে। 18 হচ্ছে রিলেটেড পার্টির ডিসক্লোজার। আমি যতগুলো বলছি একটা ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল বলছি, হ্যাঁ, বোঝানোর জন্য। রিলেটেড পার্টির ডিসক্লোজার মানে কি, ধরো একটা একটা কোম্পানি আছে, হোল্ডিং কোম্পানি। এটা ধরো হোল্ডিং কোম্পানি, একটা হোল্ডিং কোম্পানি। সে তার সাথে অনেক সাবসিডিয়ারি কোম্পানি আছে, S1 আছে, S2 আছে, S3 আছে। এই কোম্পানিগুলোর সাথে এইটা রিলেটেড পার্টি, মানে অ্যাসোসিয়েটেড কোম্পানি আছে, কারোর সাথে জয়েন্ট ভেঞ্চার আছে, ঠিক আছে? তাদের সাথে যে অ্যাকাউন্টিং হয় সেটা। লিজ
লিজ মানে হচ্ছে তোমার AS-19 হচ্ছে লিজ, এইভাবে পড়বে। লিজ হচ্ছে তোমার কোনো কোম্পানি অনেক ল্যান্ড বলো, বিল্ডিং বলো বা কোনো অ্যাসেট বলো, তারা অন্য কাউকে এটা ব্যবহার করতে দেয় সার্টেন পিরিয়ডের জন্য, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য ব্যবহার করতে দেয়। তার জন্য সেখান থেকে তারা টাকা পায়। ঠিক আছে, তার অ্যাকাউন্ট সিস্টেম এখানে আছে লিজ। হ্যাঁ, আর্নিং পার শেয়ার, ইপিএস। ইপিএস তো তোমরা জানো কিভাবে বার করতে হয়। ইপিএস কিভাবে বার করতে হয়, আমার যে প্রফিটটা হয়, হ্যাঁ, অ্যাভেলেবেল যে প্রফিটটা থাকে, কারেন্ট ইয়ারে প্রফিটটা থাকে, আর এখানে আমরা কি করি, এভারেজ ওয়েটেজ এভারেজ, ওয়েটেড এভারেজ অফ শেয়ার ক্যাপিটাল, নাম্বার অফ শেয়ার ক্যাপিটাল, তাই না? ওয়েটেড এভারেজ অফ নাম্বার অফ ওয়েটেড এভারেজ অফ শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, এই ডিভাইড করি আমরা। এটার আবার অনেক কিছু ঘটনা ঘটে যায়, যদি রাইট শেয়ার ইস্যু করে, বোনাস শেয়ার ইস্যু করে, কিভাবে হেরফের হয়ে যায়, সমস্ত অ্যাকাউন্টিং সিস্টেমটা আর্নিং পার শেয়ারে আছে। ছোট্ট করে বলছি, এটা হচ্ছে 21 হচ্ছে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, অনেক এই যে হেলথ, তোমার সাবসিডি কোম্পানি আছে, সাবসিডি কোম্পানির সাথে তাদের অনেকগুলো তোমার সাবসিডি কোম্পানি থাকতে পারে, অনেকগুলো কোম্পানি আছে। এরপরে তাহলে এর হচ্ছে 60% শেয়ার আছে, এর 75% আছে, এর 55 সাবসিডি কাকে বলে, মোর দেন 50%, তাই তো? সাবসিডি হয়, তাদের একটা কনসোলিডেটেড অ্যাকাউন্ট, স্ট্যান্ড অ্যালোন, যেটা সেলফ যেটা ওটা ব্যালেন্স শিট তৈরি করবে, অ্যাকাউন্ট তৈরি করবে, সেটা স্ট্যান্ড অ্যালোন বলে। এর একটা অ্যাকাউন্ট আছে, এরও একটা আছে, এরও একটা আছে, আবার এরও একটা আছে। সবগুলো মিলে কম্বাইন করে একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিটকে আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শিট বলি। তাতে আমার এই চারটে অবজেকশন নিয়ে, মানে প্যারেন্ট প্লাস হচ্ছে তার সাবসিডি নিয়ে আমার ব্যালেন্স শিটের কি কোন অবস্থা দাঁড়ালো, সেখানে আমার একটা নতুন জিনিস আছে, মাইনরিটি ইন্টারেস্ট বলে একটা নতুন কনসেপ্ট আছে। মাইনরিটি ইন্টারেস্ট মাইনরিটি ইন্টারেস্ট বলে একটা নতুন কনসেপ্ট ওখানে আসে। তার মানে হচ্ছে সমস্ত শেয়ার তার, হ্যাঁ, 100% শেয়ার তো নেই, এটা কনসেপ্ট। অ্যাকাউন্টিং ফর ট্যাক্সেস অন ইনকাম, ডিফার্ড ট্যাক্স লাইবিলিটিস, ডিফার্ড ট্যাক্স তোমার অ্যাসেট, এই যে কথাগুলো আসে, সেগুলো অ্যাকাউন্টিং এখানে আসে। অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কোম্পানি। অ্যাসোসিয়েট কোম্পানি কাকে বলে? অ্যাসোসিয়েট কোম্পানি হচ্ছে, হ্যাঁ, যদি আমার সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট থাকে, 20% এন্ড অ্যাবাভ, হ্যাঁ, 20% অ্যাবাভ যদি শেয়ার থাকে, লেস দেন 50%, সেটা আমার অ্যাসোসিয়েট কোম্পানি বলে। হ্যাঁ, তার যেটা অ্যাকাউন্টিং সিস্টেমটা আছে। ডিসকন্টিনিউইং অপারেশন, ডিসকন্টিনিউ অপারেশন 24 আছে। ডিসকন্টিনিউ অপারেশন অনেক কোম্পানি আছে যাদের অনেক কিছু, দু একটা ছোটখাটো কোম্পানি থেকে বন্ধ হয়ে যায়, তাদের অ্যাকাউন্টিংটাই করতে হয়। ঠিক আছে, ইন্টারিম ফিনান্সিয়াল রিপোর্টিং করতে হয়। ইন্টারিম ফিনান্সিয়াল রিপোর্টিং আমাদের মাসের, অনেক সময় দেখবে পেপারে বেরোয় 3 মাস অন্তর অন্তর কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার রিপোর্টিং, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, বিভিন্ন ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেয়। ইন্টারিম ফিনান্সিয়াল রিপোর্টিং AS-24 অনুসারে হয়। ইনটেনজিবল অ্যাসেট, এটা 26 ইনটেনজিবল অ্যাসেটের যে অ্যাকাউন্টিংটা আছে। তার ইনটেনজিবল অ্যাসেট বলতে গুডউইল, হ্যাঁ, গুডউইল বলো, পেটেন্ট বলো, ঠিক আছে, তাহলে গুডউইল বলো, পেটেন্ট বলো, তারপর হচ্ছে তোমার ওই কপিরাইট বলো, এই যে বিভিন্ন রকম অ্যাকাউন্টেন্ট গুলো হয় আর কি, তাদের এই ইনটেনজিবল অ্যাসেট কিনতে হয়। ঠিক আছে, তাহলে ইনটেনজিবল অ্যাসেটের কিভাবে অ্যাকাউন্ট নেওয়া, এখান থেকে জানতে পারি। যেটা তোমার একটা তোমার ছিল 8-এ ছিল, সেটাকে 8 থেকে এটা 26-এ মার্চ করা আছে। ফিনান্সিয়াল রিপোর্টিং অফ ইন্টারেস্ট ইন জয়েন্ট ভেঞ্চার। আর জয়েন্ট ভেঞ্চার, একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানি জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, তারা দুজনেই কিন্তু অ্যাকাউন্টিং তৈরি করবে এই সিস্টেম, এই অ্যাকাউন্টিং সিস্টেমটা অনুসারে। ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, ইম্পেয়ারমেন্ট কাটা হয়, গুডউইল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, হ্যাঁ, পেটেন্টের ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সেগুলো ইম্পেয়ারমেন্ট অ্যাসেটের যে অ্যাকাউন্টিং হবে, এটা হচ্ছে তোমার AS-28 অনুসারে। প্রভিশন কন্টিনজেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট, এটা হচ্ছে AS-29। এগুলো কিন্তু মনে রাখবে, 29 এর আন্ডারে যেটা থাকবে, সেটা কোনোদিন অ্যাকাউন্টিং ইফেক্ট আসে না। এটা সবসময়, এটা মনে রাখবে, একটা শর্ট পার্সেন্টেজ আছে, নোটস টু অ্যাকাউন্ট, নোটস টু অ্যাকাউন্টে এটা শো করা হয়, নোটস টু অ্যাকাউন্টে, হ্যাঁ, নোটস টু অ্যাকাউন্টে, হ্যাঁ, নোটস টু অ্যাকাউন্টে শো করা হয়। ঠিক আছে, এরপরে এই এই যে আমি 29টা বললাম, এগুলোকে বিভিন্ন তোমার
ডিসক্লোজার বেস কোন কোন অ্যাকাউন্টিং গুলো আছে, হ্যাঁ, অ্যাসেট বেস কোন কোনগুলো অ্যাকাউন্টিং আছে, অ্যাসেট বেস থেকে অ্যাসেট বেস কে, এগুলো হচ্ছে সমস্ত ডিসক্লোজার বেস। এইগুলো হচ্ছে 1, 3, 17, 18, 20, 24, 25 হচ্ছে ডিসক্লোজারের প্রেজেন্টেশন বেস। আর এই হচ্ছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ, প্রপার্টি প্ল্যান, এখন যারা কার সাথে যুক্ত, অ্যাসেটের সাথে যুক্ত, অ্যাসেট বেস। এগুলো হচ্ছে অ্যাসেট, ওইগুলোকে 29 টাকা ভাগ করেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসেট বেস, ঠিক আছে। বোরিং কস্ট, লিজ, সব ইনটেনজিবল অ্যাসেট, ইম্পায়ারমেন্ট অ্যাসেট বেস। লাইবিলিটি, এগুলো হচ্ছে লাইবিলিটি বেস, তাই না, এমপ্লয়ি বেনিফিট প্রভিশন লাইবিলিটি বেস, এই দুটো হচ্ছে লাইবিলিটি বেস, ঠিক আছে। এটা হচ্ছে আইটেম, হ্যাঁ, ইম্প্যাক্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেখো এই ঘটনা যদি কিছু ঘটে যায়, এগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু ইম্প্যাক্ট করে, এগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট করবে। নিচের গুলো হচ্ছে দুটো জিনিস আছে, রেভিনিউ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, আর হচ্ছে রেভিনিউ রেকগনিশন, হচ্ছে রেভিনিউ বেস। এটা এই দুটো হচ্ছে রেভিনিউ বেস। আর 29টাকে কিভাবে ভাগ করে, 27টা, 29টা নেই, 27টা। আদার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট গ্রান্ট, এটা হচ্ছে অ্যামালগেমেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে তোর কনসোলিডেট বেস আছে তিনটে, 21, 23 এবং 27। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে হোল্ডিং এর সাথে সাবসিডারি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েট, এটা হচ্ছে অ্যাসোসিয়েটের সাথে হবে, এটা তোমার হোল্ডিং এর কনসেপ্ট আসছে না, অ্যাসোসিয়েট কোম্পানির মধ্যে হবে। এটা হচ্ছে তোমার জয়েন্ট ভেঞ্চার, এটা হচ্ছে জেবি, ঠিক আছে। এইভাবে এগুলোকে ভাগ করা আছে। এরপরে এসো আমরা আমাদের যে ইয়েটা আছে, লেখাটা আছে, আমি যেটা নোটসটা তৈরি করেছি সেটা সম্পর্কে আলোচনা করব। আমার মূলত এই জিনিসগুলো আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। মিনিং অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আলোচনা হয়ে গেছে, তাই না। মিনিং অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিনিসটা কি, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। এটা হচ্ছে রিটেন পলিসি ডকুমেন্ট। রিটেন পলিসি ডকুমেন্ট, যেটা নিয়ে আমাদের কি করে গাইড দেয়, রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার, ঠিক আছে। আর কি করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেজর অবজেক্টিভ কি আছে, আমাদের ইউনিফর্মিটি দেয়, সবাই যদি একই ধরনের অ্যাকাউন্টিং তৈরি করে, একই নিয়ম কানুন মেনে যদি অ্যাকাউন্টিং তৈরি হয়, তাহলে একটা ইউনিফর্মিটি আসে, একটা ইমপ্রুভ কম্পারেবিলিটি আসে, একটা রিলায়েবিলিটি ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসে, আর একটা তো অ্যাকাউন্টিং অল্টারনেটিভ একটা কমে যায়, আর একটা ট্রান্সপারেন্সি আছে। এই হচ্ছে আমাদের 5টা অবজেক্ট, ঠিক আছে। বুঝতে না পারলে আমাকে বলবে, ইউনিফর্মিটি আসছে, মানে সকলের কিন্তু একই নিয়ম যদি করে, একই নিয়মে ব্যালেন্স শিট হবে, তাই না। আমার একই নিয়মে পিএল হবে, হুম, একই নিয়মে পিএল হবে, একই নিয়মে আমার রেভিনিউ রিকগনিশন হবে, একই নিয়মেই তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি হবে, একই নিয়মেই আমার ইপিএস তৈরি, ইপিএস অ্যাকাউন্টিং করব, একই নিয়মে কনস্ট্রাকশন কন্ডাক্ট করব, সমস্ত কিছু আমার একটা নিয়মেই থাকবে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, ইউনিফর্মিটি বোঝায় থেকে কম্পিটিটিভ থাকে, রিলায়েবল হয়, আর অ্যাকাউন্টিং অল্টারনেটিভটা খুব কমে যায়, আর ট্রান্সপারেন্সি থাকে, ঠিক আছে। এইগুলো যদি না হয়, তারা কোথায় ধরা পড়ে না, যখন চার্টার্ড অ্যাকাউন্টে সিএরা যখন অডিট করে তখন ধরা পড়ে যাবে, তাই না। ওরা তো দেখবে যে এই যে এস অনুসারে অ্যাকাউন্টিং তৈরি করা হয়েছে কিনা, অ্যাজ পার অডিটিং স্ট্যান্ডার্ড ওখানে লেখা আছে। হুম, তারা সমস্ত ডকুমেন্ট জোগাড় করবে, মেটেরিয়াল দেখবে, অডিটের পেপারগুলো যেগুলো আছে চেক করবে, তখন ধরা পড়ে যাবে এস অনুসারে হয়েছে কিনা। তাহলে কি হলো, স্ট্যান্ডার্ড প্রোভাইড সেভারাল বেনিফিট, একটা স্ট্যান্ডার্ডাইজেশন, বেটার ডিসক্লোজার পাওয়া যায়, হ্যাঁ, কম্পারেবিলিটি, হ্যাঁ, এটা হচ্ছে রিডাকশন ইন ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং। ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং হচ্ছে, হ্যাঁ,
ম্যানিপুলেশন হয় না, তাই না? ম্যানিপুলেশন হয় না, হবে না। ইনক্রিজ কনফিডেন্স অফ ইনভেস্টার। শুধু ইনভেস্টার মানে কোনো ক্রেডিটার আছে, ওরা ইনভেস্টার, ক্রেডিটাররা তো টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, ক্রেডিটারদের একটা কনফিডেন্স বাড়ে। এমপ্লয়ি যারা আছে তাদেরও আছে, এমপ্লয়ি যারা আছে তাদেরও বেনিফিট, যারা স্টেক হোল্ডার আছে। আমি বলতে চাইছি যারা স্টেক হোল্ডার আছে, এমপ্লয়ি আছে, গভর্নমেন্ট আছে, হ্যাঁ, তাদের ট্যাক্সের ব্যাপার আছে গভর্নমেন্টের। আর কে আছে? আর তোমার শেয়ার হোল্ডাররা আছে, ওরা স্টেক হোল্ডার, তাই না? ইন্টারন ইনভেস্টাররা আছে, এই সকলের কিন্তু একটা ভালো অ্যাকাউন্টিং স্ট্রাকচার প্রিন্সিপাল বেসড। অ্যাকাউন্টিং একটা প্রিন্সিপাল বেসড, একটা প্রোভাইড অ্যাকাউন্টিং গাইডেন্স দেয়, হ্যাঁ, কনসিস্টেন্সি বজায় রাখে, ডিসক্লোজার ওভার লকে কিন্তু ওভাররাইড করতে দেবে না। অর্থাৎ ল যদি যেটা বলছে, অ্যাকাউন্টিং যেটা বলছে, আর লতে আরেক রকম বলছে, কিন্তু সবসময় লটা কি হবে? প্রিভেল করবে। সেই জন্যই দেখবি এখনো পর্যন্ত 30 থেকে 33টা যে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, আর এটা কিন্তু আরবিআই কিন্তু চালু করতে দেয়নি। আরবিআই যে অ্যাকাউন্টিং পদ্ধতি আছে ব্যাংকিং সিস্টেমে, সেই অ্যাকাউন্টিং পদ্ধতি অনুসারে এগুলো চলে। এরপরে চলে এসে গ্যাপ, তো আমরা জানি। চলে এসে এরপর চলে এএসবি। 77 হয়েছিল এএসবি, আমি আগেই বলেছি, এটা বেশি যাচ্ছে না। তারপরে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড সেটিং প্রসেস কি আছে সেটা আলোচনা হয়ে গেছে। এই এমসিএ এনএফআর আমাদের আলোচনা হয়ে গেছে। টোটাল এখন পর্যন্ত 27টা ইফেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে এই যে আইএএস আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আগে এটা ইস্যুড করেছিল। হ্যাঁ, আগে কমিটি ইস্যু করেছিল 2001 সাল পর্যন্ত। এই 2001 সালে গিয়ে এই আইএএসসি হয়ে গেল আই এ এস বি হয়ে গেল, সেটা বি হয়ে গেল। এটা ছিল স্ট্যান্ডার্ড, তোমার কি ছিল? কমিটি ছিল, এটা হয়ে গেল বোর্ড হয়ে গেল। হ্যাঁ, এই যে বোর্ড হয়ে গেল, এই বোর্ডটাই কিন্তু 2001-এ কি করলো? আইএফআরএস তৈরি করলো। এর আগে ছিল আইএএস। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, এইখান থেকে আমার চলে এলো আইএফআরএস, ঠিক আছে। আমরাও কিন্তু আইএফআরএস টাকে কনভার্জন করে আমরা করেছি ইন্ড এএস। পাকিস্তান কিন্তু আইএফআরএস রেখে দিয়েছে, ওরা কিন্তু চেঞ্জ করেনি, ঠিক আছে। নিড আইএফআরএস এর দরকার হলো কেন? ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য দরকার, তাই না? একটা গ্লোবাল ট্রেডিং এর জন্য দরকার। দেখো, গ্লোবাল ইনভেস্টমেন্ট, ক্রস বর্ডার বিজনেস, ইন্টারন্যাশনাল ফান্ডিং, বেটার কম্পিটিটিভ গ্লোবাল রিপোর্টিং এর জন্য আমার কিন্তু আইএফআরএস টা দরকার। তাহলে আমরা কি আইএফআরএস এ অ্যাকাউন্টিং করি? নিশ্চয়ই করি। আইএফআরএস, হ্যাঁ, এটাই হয়ে গেছে আমাদের কি? ইন্ড এস, আর যেটাকে আমরা ইন্ড এস বলি, হ্যাঁ, যেটা সিএ ফাইনালে আছে ইন্ড এস। আর এসটা কোথায় আছে? এসটা আছে তোমার ইন্টারমিডিয়েট আছে, ইন্টার আছে। এরপরে আমি অ্যাডাপশন কনভার্জেন্ট বলেছিলাম, যে কনভার্জেন্ট মানে হচ্ছে আমরা যেটা করেছি কিছু পার্সেন্টেজ কার্ভ আউট করেছি। অ্যাডাপশন হচ্ছে ফুললি অ্যাডাপশন, 100% নিয়ে নেয়, আর সেটাকে অ্যাডাপশন বলা। কার্ভ আউটটা দেখে নাও। কার্ভ আউট একটা ইম্পর্টেন্ট কথা, যেটা ডিপার্চার ফ্রম দ্য আইএফআরএস। আর কার্ভ ইন মানে হচ্ছে এডিশনাল গাইডেন্স। এডিশনাল গাইডেন্স আমরা যখন আইএফআরএস থেকে ওভার আইএফআরএস, ওখানে ছিল না, কিন্তু আইএফআরএস এর মধ্যে ছিল না, আমরা কিন্তু এডিশনাল গাইডেন্স সেখানে দিয়েছি, প্রোভাইড করেছি আমাদের ইন্ডিএস এর মধ্যে। সেটা হচ্ছে কার্ভ ইন। আর কার্ভ আউট হচ্ছে আইএফআরএস এর মধ্যে ছিল, সেটা আমরা নিইনি, ওটাকে একটা বাদ দিয়ে অন্য কিছু আমরা লিখেছি, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো এমসিকিউ। এমসিকিউ 50টা করবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যাক্সিমাম তোমার চার্জ কমে আসছে, এটাকে তোমার হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না।
ক্যাপ স্ট্যান্ড পর হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সকলেই জানো যারা অ্যাকাউন্টিংস পড়াশোনা করেছে সকলেই জানো, ঠিক আছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেইনলি ডিলস উইথ এই যে বিটা, হ্যাঁ, ডক্টর RMP, ঠিক আছে, রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন, ডিসক্লোজার। হুইচ অথরিটি ইস্যুজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর কোম্পানি, কোম্পানির সাথে বলেছিলাম KMCA, হ্যাঁ, আর নন কর্পোরেটের ক্ষেত্রে হচ্ছে ICA, মনে রাখবে, হ্যাঁ। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ কি করে, কম্পারেবিলিটি করে। কম্পারেবিলিটি মানে হচ্ছে ধরো একটা কোম্পানি, একটা স্টিল কোম্পানি আছে, হ্যাঁ, একটা স্টিল কোম্পানি, এখানে আর একটা স্টিল কোম্পানি, এটা কোম্পানি এক্স, স্টিল কোম্পানি ওয়াই, এই দুটো আমি ব্যালেন্স শিটের মধ্যে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। আবার এর ব্যালেন্স শিট আমি, এর ব্যালেন্স শিট প্রিভিয়াস ইয়ারের সাথে কল্পনা করতে পারে, এর ব্যালেন্স শিট তার প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করতে পারে, ভাইস ভার্সা আর কি, ঠিক আছে। আচ্ছা, which of the following is not a accounting standard aspect, তাহলে এই তিনটা থেকে অ্যাসপেক্ট আমরা পড়েছি, ডক্টর RMP, এটা অ্যাডভাইজারি নয়, খুব সুন্দর করে মনে থেকে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টিংসটা রিডিউস করে কি, অ্যাকাউন্টিং অল্টারনেটিভ রিডিউস করে দেয়, ঠিক আছে, বি অ্যান্সার। হুইচ বডি কনস্টিটিউট ASB, ASB কে ফর্ম করে, ICAI, ঠিক আছে। ASB কত সালে হয়েছিল মনে রাখো, 1977, ASB হয়েছিল 1977 এ, এই দেখো নেক্সট কোশ্চেন পেয়ে গেছো, 1977 এ। ফার্স্ট স্টেপ হচ্ছে স্ট্যান্ডার্ড সেটিং এর ফার্স্ট স্টেপ কি, একটা এরিয়া চুজ করা, আইডেন্টিফিকেশন অফ এরিয়া, সাবজেক্টটা দেখা কোন সাবজেক্টে করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা হবে, ঠিক আছে। এরপরে কি স্টাডি গ্রুপ কে তৈরি করে, ASB, হ্যাঁ, সি অ্যান্সার। তারপর কি এক্সপোজার ড্রাফট ইস্যুড ফর কি জন্য, পাবলিক কমেন্টের জন্য, ঠিক আছে। এক্সপোজার ড্রাফট হচ্ছে পাবলিক কমেন্টের জন্য, এক্সপোজার ড্রাফট। এরপর হচ্ছে হুইচ বডি রিকমেন্ডস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর MCA, এটা হচ্ছে ন্যাপরা, ন্যাপরা মানে হচ্ছে কি NFRA, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি। এরপর চলে এসো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর মনিটর ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট। টোটাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের কত আছে, হ্যাঁ, 29টা, আমাদের আছে 29টা, কিন্তু ইফেক্টিভ কটা আছে, ইফেক্টিভ আছে 27টা, ইফেক্টিভ আছে 27টা, 27, কি কি নেই, এক্সেপ্ট 6 and 8, 27টা। A6 withdrawn after revision of A10 মানে হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ফিক্স অ্যাসেট, এটাকে বলা হয় ফিক্স অ্যাসেট। দুই হচ্ছে ইনভেন্টরি, এক হচ্ছে ডিসক্লোজার, 15 হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি বেনিফিট, এমপ্লয়ি বেনিফিট, ইবি লিখে দিলাম, এমপ্লয়ি বেনিফিট। 8 উজ্জ্বল হয়েছে ইস্যু অফ 26 ইনটেনজিবল অ্যাসেট। 12 হচ্ছে তোমার গভর্নমেন্ট গ্রান্ট, 12 গভর্নমেন্ট গ্রান্ট, ডিজি। 22 হচ্ছে ইনকাম ট্যাক্স, মানে অ্যাকাউন্টিং ফর ইনকাম ট্যাক্স, শুধু ইনকাম ট্যাক্স নয়। আর 19 হচ্ছে কি, 19 হচ্ছে লিজ, যেটা পড়লাম আমরা ফার্স্টে, যেটা পড়ে এসেছি, 19 হচ্ছে লিজ, লিজ অ্যাকাউন্টিং। এক হচ্ছে অ্যাকাউন্টিং পলিসিস, তাহলে এখানে লিখতে হবে ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং, ডিসক্লোজার, ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসিস, এক। 3 হচ্ছে ক্যাশ ফ্লো, এটা যে রেভিনিউ, রেভিনিউ রেকর্ডস হচ্ছে 9, ইনভেন্ট হচ্ছে 2, ইনভেস্টমেন্ট হচ্ছে 13, অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট 13, ঠিক আছে। 2 হচ্ছে তোমার ইনভেন্টরি ভ্যালুয়েশন, ইনভেস্টমেন্ট হচ্ছে 13, ট্যাক্সেশন হচ্ছে 22, সেগমেন্ট রিপোর্টিং হচ্ছে 17। 10 হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, রেভিনিউ হচ্ছে 9, ফরেন এক্সচেঞ্জ হচ্ছে 11, আর বোরিং কস্ট হচ্ছে 16। হুইচ এজ ডিলস উইথ বোরিং কস্ট 16। 12 হচ্ছে তোমার এমপ্লয়ি বেনিফিট, 12 হচ্ছে এমপ্লয়ি বেনিফিট না, গভর্নমেন্ট গ্রান্ট, গভর্নমেন্ট গ্রান্ট। 18 হচ্ছে রিলেটিভ পার্টি ডিসক্লোজার, রিলেটেড পার্টি ডিসক্লোজার।
রিলেটিভ রেজাল্ট, আর 20 হচ্ছে তোমার ইপিএস, 20 হচ্ছে আর্নিং পার শেয়ার, ইপিএস। 29 হচ্ছে প্রভিশন এন্ড কন্টিনজেন্সিজ অফ এ লাইবিলিটি না অ্যাসেট, liabilities and asset। আচ্ছা, ট্যাক্সেস হচ্ছে 22, ইনভেস্টমেন্ট 13, আর গভর্নমেন্ট গ্রান্ট হচ্ছে তোমার 12। 29টা তো বলে দিয়েছি। আইএফআরএস, আইএফআরএস হচ্ছে তোমার 2001, এটা ইন্টারন্যাশনাল, এটা তো এটা 2001 পর্যন্ত, এটা 2001-এ চালু হয়েছে। এস হচ্ছে তোমার একবারে প্রথম থেকে অনেকদিন থেকে আছে, গ্যাপ। ইন্টারন্যাশনাল রিপোর্টে 2001 ওয়েট কল, এটা হচ্ছে ওয়েট কল হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, এটা হচ্ছে বি অ্যান্সার। আইইএসবি হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এ। আইএফআরএস জেনারেলি প্রিন্সিপাল, সমস্ত এস গুলো প্রিন্সিপাল বেস। অ্যাডাপ্টেশন হচ্ছে ফুল ইউজ অফ আইএফআরএস, বি। কনভার্জন হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ আইএফআরএস। ইন্ডিয়া ফলোজ কনভার্জন, ইন্ডিয়া ফলোজ বি, ইন্ডিয়া ফলোজ বি। 30 হয়ে গেল। 31 বলছে ইন্ড এস আর ইস্যুড বাই, ইন্ড এস হচ্ছে ইস্যু কে করে, ইস্যু করে কিন্তু এমসিএ, এমসিএ কার রেকমেন্ডেশনে, হ্যাঁ, রেকমেন্ডেশন ফ্রম ন্যাপরা, এনএফআরএ। কিন্তু মনে রাখবে আইসিআই কিন্তু এটা ফর্মুলেশনটা আইসিআই করে, আইসিআই ওর তো এক্সপার্ট বডি একটা, এরাই কিন্তু ফর্মুলেশন করে ন্যাপরাকে দেয়, ন্যাপরা রেকমেন্ড করে এমসি নোটিফিকেশন করে, ঠিক আছে। আচ্ছা, সিবিডি তো ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, সেবি। হ্যাঁ, সেবি অ্যাক্ট আছে 1992, এটা মনে রাখবে একটা সব কোশ্চেনের জন্য, ঠিক আছে। এরপর চলে আসে ইন্ডিয়াস, ইন্ডিয়াস উইথ কনভার্জেন্ট আইএফআরএস, ভেরি ভেরি সিম্পল কোশ্চেন। কার্ভ আউট, কার্ভ আউটটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক কন্ডিশনের উপর কার্ভ ডেভিয়েশনটা হয়েছে, কার্ভ আউট। কার্ভ ইন, এডিশনাল গাইডেন্স, বি। কার্ভ ইন এডিশনাল গাইডেন্স ইন ইন্ডিয়া। 35 হুইচ অ্যাক্ট গভর্ন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আন্ডার সেকশন 133, এটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট। 133 তে বলা আছে যে এস কারা ফলো করবে, ঠিক আছে, আর ইন্ড এস কারা ফলো করবে, ঠিক আছে। তারা যে শিডিউল 3 এর কথা বলা আছে, শিডিউল 3, শিডিউল 3, শিডিউল 3 অনেকগুলো ডিভিশন আছে, ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3। হ্যাঁ, ডিভিশন 3 তে অ্যাকাউন্ট তৈরি করে যারা এস ফলো করবে, ঠিক আছে। যারা ডিভিশন 2 এর মানে ফরম্যাট হবে, অ্যাকাউন্টিং যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যে ফরম্যাট হবে, যারা ইন্ড এস ফলো করে। আর যারা এটা যে ব্যাংকিং সেক্টর আছে, এনবিএফসি, ডিভিশন 3। এইবার কিন্তু এখানে এস 3 133 সেকশনে বলা আছে। স্ট্যান্ডার্ডাইজেশন রিডিউস কি করে, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং মানে ম্যানিপুলেশন হয় না, বি অ্যান্সার। 38 ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং রেফার্স টু ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টিং পলিসিস, অ্যাকাউন্টিং পলিসিসটাকে ম্যানিপুলেশন করে অ্যাকাউন্টিং তৈরি করা, ধাপ্পা দেওয়া।
সেগমেন্ট রিপোর্টিং হচ্ছে তোমার, সেগমেন্ট রিপোর্টিং হচ্ছে 17। রিলেটেড পার্টি ডিসক্লোজার, লিজ, ইপিএস। ঠিক আছে, সেগমেন্ট রিপোর্টিং 17, রিলেটেড পার্টি ডিসক্লোজার, লিজ, ইপিএস সমস্ত মুখস্থ রাখতে হবে। হুইচ এস ডিলস উইথ দ্য এমপ্লয়ি বেনিফিট 12, এটা প্রভিশন ফর, তো তোমার কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট, এটা হচ্ছে তোমার কি বলে কি বলে এমপ্লয়ি, এমপ্লয়ি বেনিফিট 15, আর 10 হচ্ছে পিপি ফিক্সড অ্যাসেট 10টা। 11 হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, ইফেক্ট অফ ফরেন এক্সচেঞ্জ। ইনভেন্টরি ট্যাক্সে যেগুলো তোমাদের আগেরকে বলে দিয়েছি, হ্যাঁ, 22, 2 আর 9। 12 হচ্ছে তোমার গভর্নমেন্ট গ্রান্ট, বরিং কস্ট হচ্ছে 16, রেভিনিউ হচ্ছে 9, ট্যাক্স হচ্ছে 22। হুইচ স্ট্যান্ডার্ড কভার্স রেভিনিউ রেকগনিশন, রেভিনিউ রেকগনিশন হচ্ছে 9। 7 হচ্ছে, 7টা কি কনস্ট্রাক্ট, কন্ট্রাক্ট, কনস্ট্রাকশনের যে অ্যাকাউন্ট হয় সেটা হচ্ছে S7। আচ্ছা, একটু হচ্ছে এখানে 20 হচ্ছে ডিলি জিপিএস, ইনভেন্ট হচ্ছে 2, ট্যাক্স হচ্ছে 22, রেভিনিউ হচ্ছে 9। মুখস্থ হয়ে যাবে তোমাদের আমার মতো করতে করতে। S21 হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট S21। ক্যাশ ফ্লো হচ্ছে স্টেটমেন্ট, হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে 3, S3, রেভিনিউ হচ্ছে 9, ইনভেন্টরি হচ্ছে 2। আর 5টা আছে ইনটেনজিবল অ্যাসেট 26, 16, 16 বলো, বোরিং কস্ট বিপি, বিসি, বোরিং কস্ট 19, লিজ, এটা হচ্ছে পিপি, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। 47, 28টা কি ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, হুইচ বডি রিপ্লেস আইএসএসসি, হ্যাঁ, কমিটি থেকে বোর্ড হয়েছে হচ্ছে আইএএসবি কত সালে, 2001-এ। আরবিআই অ্যাক্ট 19, আরবিআই অ্যাক্ট 1934, হ্যাঁ, এই অ্যাক্ট থেকে তোমার আরবিআই তৈরি হয়েছে, 1935 থেকে চালু হয়েছে। ঠিক আছে, আইসিআই অ্যাক্ট 1949, আর এমসি হচ্ছে তোমার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, সীতারামাইয়া হচ্ছে মন্ত্রীরা, ম্যাডাম। আইএফআরএস গ্লোবাল কম্পারেবিলিটি, এই অ্যান্সার। 50, ইন্ড এস নাম্বারিং জেনারেলি অ্যাডস 100, এটা কেমন হয়, ধরো এস বলছি 1, ঠিক আছে, আর ইন্ড এস, এস হচ্ছে 1, সেটা ইন্ড, ইন্ড এস পরপর নেই কিন্তু, সেটা ধরে রেখো না, 101, 100 প্লাস করা আছে, হ্যাঁ। তা আজকে 50 মিনিট থাকলো, তো এগুলো একটু দেখবে ভালো করে, ঠিক আছে। তো আজকে আমি এখানে রাখছি, বেস্ট অফ লাক বলবো না, এখনো অনেক কিছু পড়তে বাকি আছে, অনেক জিনিস পড়তে হবে, ঠিক আছে। এই বইটা থেকে আমি পড়ালাম, এগুলো একটু দেখে নিও, এটা সিএ বই, সিএ ইন্টারের বই থেকে একটু পড়ালাম, ঠিক আছে। এটা ডিটেলসে পড়তে গেলে এটা যদি রিডিং পড়ে দাও অনেকটাই অনেকটাই হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর গ্রুপ স্টাডি করলে অনেক ভালো হবে, ঠিক আছে।